আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ভিডিও অডিও অফ করালে তুমি ঢুকবে কেমনে? ঢোকা আছে তো ভাই শোনো না গেলে কাজ থেকে সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। হাবিব কেমন আছো? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ভালো আছো হাবিব? ইয়েস স্যার, আল্লাহর Yes. রহমতে ভালো আছি। আল্লাহর রহমতে ভালো আছি। করোনা করোনা কখনো অ্যাটাক করছে? স্যার আমি জানি না এখনো। এখনো জানো না? না নিবন্ধন স্যার, নিবন্ধন করছো? করোনার জন্য নিবন্ধন করছো? না স্যার করি নাই। নিবন্ধন করবা নাকি? না স্যার ইচ্ছা নাই। কেন? ভয় লাগে? কারণ স্যার ভয় লাগে না? না স্যার মোটেও ভয় লাগে না। মোটেও ভয় লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমার তো অনেক ভয় করে, বুঝছো? চিন্তা ভাবনা করতেছি যে ভ্যাকসিন নিয়ে নিব আসলে। না স্যার ভ্যাকসিন না, আমি বলি ভ্যাকসিন 18 বছরের নিচে দিবেন। স্যার হ্যাঁ স্যার বলো। আপনি অন্য একটা কাজ করতে পারেন ভ্যাকসিন না নিয়ে। কি কাজ স্যার বলো? স্যার সেটা হচ্ছে যদিও ওই কাজটা আমি শুধু একবারই করছি আর করি নাই। কি কাজ? সেটা হচ্ছে একটা আমল। আচ্ছা আচ্ছা, আমল। কি আমল? এটা স্যার কোরআন হাদিসের কোথাও নাই, এটা একজন স্বপ্নের মাধ্যমে পাইছে ও আচ্ছা 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, ভ্যাকসিন 18 বছরের এটা 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 আমি তোমার সাথে পার্সোনালি কথা বলবো এই ব্যাপারে, ঠিক আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার, সবাই ঠিক আছে। সবাই সবাই জানলে তো সমস্যা আছে এটাতে, সবাই জানাবে, গুনাগুন চলে যাবে। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে হচ্ছে অধ্যায় 10 পড়াবো মনে হয়, তাই না? স্থির তড়িৎ পড়াবো, ঠিক আছে কিনা? একটু ভালো করে সবাই একটু দেখবো। আমি বুঝতেছি না what happened. Okay. আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অধ্যায় 10টা পড়াবো আর কি, স্থির তড়িৎ আজকে। তোমাদের কিন্তু যে নতুন যে সিলেবাসটা আসার কথা ছিল, সেই নতুন সিলেবাসে কিন্তু অধ্যায় 10টা কিন্তু বাদ দেওয়া ছিল, বুঝছো? অধ্যায় 10 কিন্তু ছিল না। এখন আবার নতুন করে আমাকে এটা পড়াতে হচ্ছে, বুঝলাম না কেন জানি। আচ্ছা, অধ্যায় 10 মানে হচ্ছে স্থির তড়িৎ। তোমরা করবা কি, ওই যে একটু লিংক গুলো তোমরা তোমাদের যে জুমে যে লিংকটা আছে নাকি, হ্যাঁ মানে আমার যে ক্লাস লিংকটা আছে একটু কষ্ট করে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও। অনেক হয়তো বা অ্যাক্সেস করতে পারে না টেকনিক্যাল প্রবলেমের কারণে, এই কারণে তোমরা এটা এই হেল্পটা করবা আর কি। আচ্ছা, স্থির তড়িৎ বলতে বেসিক্যালি কি বুঝায়? হ্যাঁ, স্থির তড়িৎ আমরা পড়ে আসছি যে স্থির আধানের ফলে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বিকর্ষণের সৃষ্টি হয়, হ্যাঁ সেটাকে কিন্তু আমরা বেসিক্যালি স্থির তড়িৎ বলি, তাই না? স্থির তড়িতের ক্ষেত্রে আধান বলে কি স্থির অবস্থায় কোনো বস্তুর পৃষ্ঠে অবস্থান করে, তাই না? স্থির তড়িৎটা সবসময় দেখবো হচ্ছে কি কিছু অপরিবাহী পদার্থের মধ্যে সংঘটিত হচ্ছে, হ্যাঁ। ফর এক্সাম্পল হচ্ছে কি খেয়াল করে দেখবা যে কখনো খেয়াল করছো কিনা জানি না, মানে এই এক্সাম্পলটা
আমি প্রায় অনেককেই বলি যে খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে যে বেলুন থাকে না, হ্যাঁ, বেলুনকে যদি মাথার চুলের মধ্যে ঘষতে থাকো, অনেকক্ষণ ধরে যদি ঘষতে থাকো, ঘষার পরে গিয়ে করবা কি, বেলুনটাকে সরাই ফেলবা। সরাই ফেলার পর যখন বেলুনটাকে যখন আবার একটু কাছে নিয়ে আসতে চাইবা, তখন দেখবা চুলগুলো একটু স্পাইক করতেছে, হ্যাঁ, একটু দাঁড়ায় যাচ্ছে এভাবে, বুঝছো কিনা? তাহলে কি হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে হচ্ছে কিছু পরিমাণ আদান কি হয়, একটু এদিক ওদিক হয়ে যায়। মিন্স হচ্ছে তুমি যখন বেলুনকে যখন চুলের সাথে যখন লাগাবা, তখন হচ্ছে কি কিছু ইলেকট্রন চুল থেকে কোথায় চলে যাবে, বেলুনে চলে যাবে। কেননা হচ্ছে বেলুনের ইলেকট্রনের প্রতি একটা আসক্তি বেশি থাকে, যার কারণে কিছু পরিমাণ আধান কোথায় চলে যায়, বেলুনে চলে যায়। যার কারণে কি আমার যে চুলের যে জায়গাটা, সেটা সামান্য ধনাত্মক আধানে আহিত হয়, আর বেলুনটা হচ্ছে কি ঋণাত্মক আধানে আহিত হয়। আমরা জানি যে সবসময় কি বিপরীতমুখী চার্জ পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তো যার কারণে এই একটা আকর্ষণের সৃষ্টি হয়, হ্যাঁ। তো চার থেকে হচ্ছে কি স্থিতিতে উৎপত্তি, ওটা বুঝছো কিনা? আর এই জিনিসটা মাথায় রাখবা। আর স্থিতিতে অনেক বিশাল একটা টপিক, আমি একটু ছোট করে পড়াবো, একটু বেশি পড়াবো না। স্থিতিতে সবার আগে আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, প্রথম টপিক সেটা হচ্ছে তড়িৎ আবেশ, ঠিক আছে কিনা? তড়িৎ আবেশ বলা হয়। তো তড়িৎ আবেশটা কি জিনিস? তড়িৎ আবেশটা কি জানি? তড়িৎ আবেশটা হচ্ছে কি, সংজ্ঞাটা হচ্ছে এরকম যে একটা অনাহিত বস্তুকে একটা আহিত বস্তুর সংস্পর্শে এনে, একটি অনাহিত বস্তুকে একটা আহিত বস্তুর সংস্পর্শে এনে স্পর্শ না করে আহিত করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে তড়িৎ আবেশ। তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই বই থেকে দেখে নিবা। আমি একটু আবেশটা বুঝাচ্ছি, আবেশটা কি। ধরো যে এখানে এরকম হচ্ছে যে এটা হচ্ছে একটা ধনাত্মক আধান আহিত বস্তু। ধনাত্মক আধান আহিত বস্তু বলতে কি বোঝায়, বুঝি আমরা? ধনাত্মক আধান আহিত বস্তু বলতে বোঝানো হয় যে ধরো এটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু। নিরপেক্ষ বস্তু মানে এখানে প্লাস মাইনাস হচ্ছে কি সমান। ধরো এখানে তিনটা প্লাস তিনটা মাইনাস আছে, যার কারণে এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ বস্তু। দ্যাট মিন্স এটা কোনো চার্জে চার্জিত না, কেননা তিনটা ধনাত্মক আধান আছে, আবার সমান পরিমাণ তিনটা ঋণাত্মক আধানও আছে, তাই না? তাহলে সমান পরিমাণ প্রোটনও আছে, সমান পরিমাণ ইলেকট্রনও আছে। তাহলে এটা হচ্ছে কি একটা নিরপেক্ষ বস্তু। ধরো তুমি এখান থেকে একটা ইলেকট্রন কোনোভাবে কি করে ফেললা, নিয়ে ফেললা। তাহলে নিয়ে ফেললে কি হবে, এখানে তিনটা ধনাত্মক আধান হয়ে যাবে আর দুইটা ঋণাত্মক আধান হয়ে যাবে। দ্যাট মিন্স এখানে তখন ইলেকট্রন থেকে প্রোটনের পরিমাণ বেশি। দ্যাট মিন্স আলটিমেটলি বলা যায় বস্তুটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত। অথবা এখানে তিনটা পজিটিভ তিনটা নেগেটিভ, আর এখানে আরো একটা ইলেকট্রন এখানে যোগ করা হয়, তাহলে হয়ে গেল চারটা ইলেকট্রন। তাহলে এখানে প্রোটন থেকে ইলেকট্রনের পরিমাণ বেশি, দ্যাট মিন্স এটা হচ্ছে ঋণাত্মক চার্জে তখন চার্জিত বলবো, ঠিক আছে কিনা? তাহলে ধনাত্মক চার্জে চার্জিত কেমনে হয়, ঋণাত্মক চার্জে চার্জিত কেমনে হয়, অর্থাৎ আহিত বস্তু বলতে কি বোঝায় সেটা থেকে বুঝতে পারছেন মনে হয়। যে হ্যাঁ, এইভাবে করে ধরে নিই যে আমার এই বস্তুটা সম্পূর্ণরূপে, হ্যাঁ, আমার এই বস্তুটা সম্পূর্ণরূপে ধনাত্মক চার্জে চার্জিত, ঠিক আছে কিনা? এখানে এখানে যে ইলেকট্রন গুলো ছিল, এখানে হচ্ছে কি মানে এই বস্তুটাতে হচ্ছে তোমার ইলেকট্রন থেকে তোমার প্রোটনের পরিমাণ অনেক বেশি, তাই না? তাহলে এখানে হচ্ছে কি ধনাত্মক চার্জে চার্জিত এই বস্তু। তাহলে এই ধনাত্মক চার্জে চার্জিত বস্তুটাকে যখন একটা আমি অনাহিত বস্তুর সাথে আহিত করাবো, অনাহিত বস্তু বলতে কি বোঝায়? অনাহিত বস্তু বলতে বোঝানো হয় যার মধ্যে সমান পরিমাণ ইলেকট্রন থাকবে এবং সমান পরিমাণ কি থাকবে, প্রোটন থাকবে। ধরো এই বস্তুটার মধ্যে এগুলো এখানে ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক, ঠিক আছে, এভাবে করে আছে, সমান পরিমাণে আছে। তো এই যে একটা অনাহিত বস্তু, এই যে একটা আহিত বস্তু, হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে আহিত বস্তু, হ্যাঁ। আর এটাকে বলা হচ্ছে কি অনাহিত বস্তু, তাই না? আর এটা সমান পরিমাণ ধনাত্মক আধান, সমান পরিমাণ ঋণাত্মক আধান আছে। তাহলে এই যে একটা আহিত বস্তুকে যখন একটা অনাহিত বস্তুর সংস্পর্শে আনবো, হ্যাঁ, সংস্পর্শে আনবো মানে কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু স্পর্শ করাবো না, হ্যাঁ, মানে সংযোগ করাবো না। স্পর্শ না করে এই অনাহিত বস্তুটাকে যদি আমি আহিত করতে পারি, তাহলে এটাকে বলা হবে কি তড়িৎ আবেশ। সেখানে বলা হয়েছে একটা আহিত বস্তুকে একটি অনাহিত বস্তু সংস্পর্শে এনে স্পর্শ না করে এই অনাহিত বস্তুটাকে আহিত করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে কি তড়িৎ আবেশ, ঠিক আছে কিনা? ইলেকট্রিক ইন্ডাকশন বলা হয়, হ্যাঁ। তো এটা কিভাবে হচ্ছে দেখো তো, যখন আমি এই আহিত বস্তুটাকে এই অনাহিত বস্তুর কাছাকাছি নিয়ে আসলাম, তখন কি করবে দেখো তো, এখানে ধনাত্মক আধান আছে, এখানেও কিন্তু ধনাত্মক ঋণাত্মক দুইটাই আছে, কিন্তু কি করবে, এই ধনাত্মক আধানগুলো ঋণাত্মক আধানগুলোকে আকর্ষণ করবে, তাই না? ঋণাত্মক আধানগুলোকে আকর্ষণ করে এক প্রান্তে নিয়ে আসবে, হ্যাঁ, লাইনটা হচ্ছে এরকম। এরপরে ঘটনাটা এরকম হবে যে এইভাবে করে যে ইলেকট্রন গুলাকে সে এক পাশে নিয়ে আসে, আর এই এক পাশে মনে করো ধনাত্মক আধান জমে যাবে, ঠিক আছে? সম পরিমাণ এখানে এখানে যতটা ইলেকট্রন থাকবে, এখানে তত পরিমাণ প্রোটন গুলো ওই পাশে গিয়ে জমে থাকবে। তাহলে এই এক পাশে কি চলে আসবে, ইলেকট্রন গুলো চলে আসবে, কারণ আমরা জানি যে বিপরীতমুখী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে ধনাত্মক চার্জ গুলো
এই ঋণাত্মক চার্জগুলোকে আকর্ষণ করবে আর এগুলো হচ্ছে এক পাশে চলে যাবে। এরপরে ঘটনা কি ঘটবে, এরপরে ঘটনা ঘটবে এরকম, এটা হচ্ছে কি সেকেন্ড ধাপ, ঠিক আছে কিনা? প্রথম ধাপ আমি কাছাকাছি আনবো, সেকেন্ড ধাপে হচ্ছে কি ইলেকট্রনগুলো এক পাশে চলে আসবে। থার্ড ধাপে কি করব, থার্ড ধাপে আমি কি করব যে এখানে একটা ভূসংযোগ করে দেব, একটা তারকে কি করে দিব, ভূসংযোগ। ভূসংযোগ মানে কি বোঝায়, ভূমির সাথে সংযোগ করে দেব। হ্যাঁ, একটা তারকে যখন ভূমির সাথে এখানে সংযোগ করে দিব, তখন এখানে যতগুলো পজিটিভ থাকুক, ধরো এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পজিটিভ, হ্যাঁ মানে পাঁচটা ধনাত্মক জায়গা আছে, তাহলে এখান থেকে পাঁচটা ইলেকট্রন কোথায় উড়ে যাবে, উপরের দিকে উড়ে যাবে। দ্যাট মিন্স হচ্ছে পাঁচটা ইলেকট্রন ভূমি থেকে উপরে উঠে যাবে। ধরো এই 1 2 3 4 5 পাঁচটা ইলেকট্রন উঠে যাবে। তাহলে খেয়াল করে দেখো, এই তখন এই পদার্থটার মধ্যে কি থেকে, ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের পরিমাণটা কিন্তু কি অনেক বেশি, তাই না? তাহলে আমরা জানি যে কোনো পদার্থ যদি কি ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তাহলে ওই বস্তুটা ঋণাত্মক চার্জে চার্জিত। এরপর হচ্ছে কি আমরা এই ভূসংযোগ তারটা কি করে দিব, ছিঁড়ে দিব। হ্যাঁ, আমরা এই ভূসংযোগ তারটা ছিঁড়ে দিব। ছিঁড়ে দেওয়ার পরে এই এই আহিত বস্তুটাকে কিন্তু কি সরিয়ে ফেলবো। তাহলে যখন আমরা এই আহিত বস্তুটাকে যখন সরিয়ে ফেলবো, তখন দেখো তো এই যে আমার যে বস্তুটা অনাহিত ছিল সেটা এখন কি হয়ে গেল, ঋণাত্মক আধানে আহিত হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে কি তড়িৎ আবেশ। ঠিক আছে, ভেরি সিম্পল। এটা একটু পড়বা, শেষ করবা। এন্ড দেন নেক্সট ব্যাপারটা হচ্ছে আমাদের হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র বলতে কি বোঝায়। তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে কি আধানের অস্তিত্ব নির্ণয় করা হয়। ঠিক আছে কিনা, আধানের অস্তিত্ব এবং প্রকৃতি নির্ণয় করা হয় তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে। কোন আধানটা ধনাত্মক হবে বা কোন আধানটা ঋণাত্মক হবে, হ্যাঁ একটা অজানা আধানকে চিহ্নিত করা যায় কোনটা দিয়ে, তড়িৎ বীক্ষণ যন্ত্র দিয়ে। আমি এটা বুঝাচ্ছি না, হ্যাঁ তুমি একটু পড়ে নিলেই তোমরা হয়তো বুঝবা। হ্যাঁ, সহজ আছে, এত কঠিন কিছু না। তারপর আমরা যেটা বুঝতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কুলম্বের সূত্রটা একটু বলতে যাচ্ছিলাম, যে কুলম্বের সূত্র দিয়ে যেহেতু ম্যাথ আসে, তাহলে আমরা একটু ম্যাথ বেসিসে আগাবো। হ্যাঁ, তাহলে কুলম্বের সূত্রটা আমরা কি জানি, কুলম্বের সূত্র ভেরি ইম্পর্টেন্ট। কুলম্বের কুলম্বের সূত্র, কুলম্বের সূত্রটা বলছে কি যে দুটি চার্জের মধ্যে, হ্যাঁ দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। দ্যাট মিন্স কি বোঝায়, ধরো একটা ধনাত্মক আধান এখানে আছে আর একটা ঋণাত্মক আধান এখানে আছে, তাদের মধ্যবর্তী একটা ডিসটেন্স আছে, ধরে নাও সেটা হচ্ছে ডিসটেন্স হচ্ছে কত, d। তাহলে এই চার্জের পরিমাণ ধরে নিই আমরা হচ্ছে প্লাস কি মানে q1, আর এই চার্জের পরিমাণ ধরে নিই হচ্ছে কি q2। ঠিক আছে কিনা, মাইনাসটা দরকার নাই, ধরলাম আর কি। তাহলে এই চার্জের পরিমাণ হচ্ছে প্লাস q1, এই চার্জের পরিমাণ হচ্ছে কি q2। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পজিটিভ চার্জ, এটা একটা নেগেটিভ চার্জ। তাহলে দুটো চার্জের মধ্যে কি থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ মধ্যে কি থাকবে, আকর্ষণ বল থাকবে। কিন্তু যদি দুইটা পজিটিভ হইতো অথবা আইদার দুটো নেগেটিভ হইতো, তাহলে কি হতো, বিকর্ষণ বল থাকতো। তাহলে এই দুইটা চার্জের মধ্যে কতটুকু আকর্ষণ বল হবে বা কতটুকু বিকর্ষণ বল হবে, তাদের মানটা ঠিক কত হবে। হ্যাঁ, আমরা বলছি না বলের মান এত নিউটন, তাকে এত নিউটন বল দিচ্ছি বা এত নিউটন বল দিচ্ছি, ঠিক এভাবে করে এই দুইটা চার্জের মধ্যে ঠিক কতটুকু আকর্ষণ বল কাজ করবে, অথবা দুইটা চার্জ যদি পজিটিভ হইতো তখন কতটুকু বিকর্ষণ বল কাজ করবে, অথবা যদি নেগেটিভ হলে কতটুকু বিকর্ষণ বল কাজ করবে, সেটাই কুলম্ব বলছে যে তাদের মান হচ্ছে চার্জ আধানের গুণফলের সমানুপাতিক। তাহলে অর্থাৎ ফোর্স মানে তাদের গুণফলের সমানুপাতিক বলতে এই দুইটা চার্জের গুণফলের সমানুপাতিক কে, এই বলটা হবে কি তাদের আধানের গুণফলের কি সমানুপাতিক। এবং কি বলছে, এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মিন্স হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, F proportional to 1/d²। এবং বলছে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, যতটুকু আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করুক না কেন, সেই আকর্ষণ বলটা কিভাবে কাজ করবে, কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর। ঠিক আছে কিনা, অর্থাৎ তাদের সেন্টার টু সেন্টার, এই যে সেন্টার থেকে এই সেন্টার বরাবর তাদের বলটা কাজ করবে। ঠিক আছে কিনা, প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে কতটুকু, সেন্টার থেকে সেন্টার, কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া। এটাই হচ্ছে কি কুলম্বের সূত্র। তো এই দুইটা সূত্রকে একসাথে করে কিভাবে লেখা যায়, F is proportional to q1 q2 divided by d²। এখানে একটা সমানুপাতিক আমরা ধ্রুবক নিয়ে আসি, সেটাকে আমরা বলি F is equals to k q1 q2 divided by d², যেখানে k টা হচ্ছে কি, k টা হচ্ছে কুলম্ব ধ্রুবক, এটা হচ্ছে কি কুলম্ব ধ্রুবক। ঠিক আছে, কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক। আর a k এর মানটা কত, a k এর মানটা হচ্ছে 9 × 10⁹ nm² c ইনভার্স 2।
ঠিক আছে কিনা? এই কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 nm স্কয়ার c ইনভার্স 2। ঠিক আছে কিনা? তো এটা একটু করতে হবে। ঠিক আছে, এটা একটা মাথায় রাখবা। তাহলে এটাই হচ্ছে কুলম্বের সূত্র। যে চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বলের মান এটা হচ্ছে এভাবে করে বের করতে হবে। ঠিক আছে কিনা? এটা ভেরি ইম্পর্টেন্ট। আর এর মান হচ্ছে 9 × 10 টু দি পাওয়ার 9 nm স্কয়ার c ইনভার্স 2। আচ্ছা, এখান থেকে এখন কিভাবে ম্যাথগুলো আসতে পারে সেটা একটু বলি তোমাদেরকে। এই সূত্রের ভিত্তিতে দেখো যে ধরো তোমাদেরকে দুটো চার্জ এরকম দিয়ে দিল, একটা হচ্ছে ধরো 30 কুলম্বের চার্জ, হ্যাঁ, আরেকটা বলে দিল হচ্ছে ধরো 50 কুলম্বের চার্জ। আচ্ছা, অবশ্যই মাথায় রাখবা বা নোট আকারে লিখতে পারো, সেটা হচ্ছে কুলম্বের সূত্র হচ্ছে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। ঠিক আছে, লিখে রাখো কুলম্বের সূত্র। হ্যাঁ, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। ঠিক আছে, বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। ঠিক আছে, জন্য প্রযোজ্য। অর্থাৎ কোন গোলা, ধরো কোন একটা ত্রিভুজ আকৃতির বস্তু হলো, ঠিক আছে, বা মনে করো চতুর্ভুজ আকৃতির বস্তু হলো, ঠিক আছে কিনা, হ্যাঁ, বা হচ্ছে স্ফেরিক্যাল টাইপের কোনো বস্তুর জন্য কিন্তু কি এই কুলম্ব সূত্রটা কিন্তু কি প্রযোজ্য হবে না। ঠিক আছে, সবসময় কুলম্ব সূত্রটা প্রযোজ্য হবে যে সকল চার্জ দেখতে বিন্দুর মতো, সেই বিন্দু চার্জের জন্য এই কুলম্ব সূত্রটা কিন্তু কি প্রযোজ্য হবে। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, মাঝে মাঝে এমসিকিউ তে আসে যে কুলম্ব চার্জ কিসের জন্য প্রযোজ্য। যখন অনেকগুলো অপশনস দেয় তো তুমি বিন্দুতে টিচ করবে যে বিন্দু চার্জের জন্য প্রযোজ্য। আচ্ছা, তারপর হচ্ছে এই যে 30 কুলম্ব এবং এই দুইটা চার্জ হচ্ছে 50 কুলম্ব, এবং তাদের মনে করো মধ্যবর্তী একটা দূরত্ব দেওয়া আছে, সেটা হচ্ছে ধরো 1 মিটার। হ্যাঁ, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার? 1 মিটার। তোমাদেরকে বলতে হবে যে এখানে আকর্ষণ বলের পরিমাণ কত। তো ভেরি সিম্পল, তোমরা সূত্রটা কি লিখবা? F is equals to k q1 q2 ডিভাইড বাই কত লিখবা? d স্কয়ার। k এর মান কত লিখবা? 9 × 10 টু দি পাওয়ার 9। একটা চার্জের মান হচ্ছে 30, একটা চার্জের মান হচ্ছে 50, আর d স্কয়ার মানে হচ্ছে 1 স্কয়ার। যেটাই আসবে সেটা হচ্ছে এখানে রেজাল্ট। তবে এখানে এটা কি ধরনের বল? এই দুইটা চার্জের মধ্যে এটা হচ্ছে কি বল? একটা বিকর্ষণ বল। ঠিক আছে কিনা? তো এখানে লিখে দিবা বিকর্ষণ বল সমান হচ্ছে 1। আর মনে করো এখানে একটা মাইনাস দেওয়া আছে এইভাবে। ঠিক আছে কিনা? তো মাইনাস দেওয়া থাকলে এখানে তুমি মাইনাস দিতে পারো, দেওয়ার পরে রেজাল্টটা তোমার মাইনাসে আসবে না? মাইনাসে তো আসবে। তো তুমি ধরো রেজাল্টটাকে তুমি মাইনাসে না দিয়ে তুমি লিখলা যে আকর্ষণ বল হচ্ছে এত। হ্যাঁ, যেটাই আসবে গুণ করে আকর্ষণ বল হচ্ছে এত। তো যখন তুমি এই আকর্ষণ কথাটা লিখবা তখন আর তোমাকে মাইনাসটা মেনশন করতে হবে না। ঠিক আছে কিনা? বাট তুমি ধরো যে আকর্ষণ কথাটা লিখলা না, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কি মাইনাস কথাটা অবশ্যই মেনশন করতে হবে। তাহলে যদি দুইটা রেজাল্টের মান যদি পজিটিভ আসে তাহলে বুঝবা যে সেটা হচ্ছে কি বল? বিকর্ষণ বল। আর যদি মাইনাস আসে তাহলে সেটা হচ্ছে কি আকর্ষণ বল। উত্তরে যদি আকর্ষণ বল লিখো তাহলে আর মাইনাস তোমাকে মেনশন করতে হচ্ছে না। ঠিক আছে, এইটুকু। আচ্ছা, এবার নেক্সট এই অঙ্কটাকে আবার কিভাবে আসতে পারে সেটা দেখো। এখন তোমাকে বললো যে এই দুইটা চার্জকে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হবে। ঠিক আছে, এই দুইটা চার্জকে দেখো, এটা কিন্তু কোনো তার না, এটা হচ্ছে কি তাদের মধ্যবর্তী কি ডিসটেন্সটা আমি বললাম। একটা কথা বলে রাখি, ধরো এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব দিল হচ্ছে 1 মিটার। তোমাকে বলে দিল এই চার্জের ব্যাসার্ধ হচ্ছে মনে করো 0.5 মিটার, এই চার্জের ব্যাসার্ধ হচ্ছে মনে করো 0.5 মিটার। ঠিক আছে কিনা? আলাদা করে কিন্তু ব্যাসার্ধ বলছি। দেখো আমি বললাম কি এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে 1 মিটার, এই চার্জের ব্যাসার্ধ হচ্ছে 0.5, এই চার্জের ব্যাসার্ধ হচ্ছে মনে করো 0.5 মিটার। তখন সেই ক্ষেত্রে ফোর্সের পরিমাণ কত হবে? তো তুমি তো ঠিকঠাক লিখলা k q1 q2 ডিভাইডেড বাই d স্কয়ার, সবকিছু ঠিক আছে, k এর মান ঠিক আছে, q1 q2 ঠিক আছে। এখন d এর ক্ষেত্রে মানটা তোমাকে কি লিখতে হবে? d এর ক্ষেত্রে মানটা তোমাকে লিখতে হবে, এখানে তো 1 আছে, আরো 0.5 আরো 0.5 টোটাল যোগ করলে হচ্ছে কত? তখন 2 স্কয়ার। তখন কিন্তু তোমাকে 2 বসাইতে হবে। তাহলে যখন এই ব্যাসার্ধ মান দেওয়া থাকবে অথবা ভিতরের এই জায়গাটা কতটুকু দূরত্ব আছে, এইটুকু কতটুকু দূরত্ব আছে সেন্টার পর্যন্ত যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই সেটা d এর সাথে কিন্তু যোগ হবে। আর যদি মনে করো দেওয়া না থাকে, ধরো এরকম আছে যে এখানে বল দিল না 0.5, হ্যাঁ, শুধুমাত্র বললো যে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে 1 মিটার। তার মানে এই 1 মিটারটা বোঝানো হচ্ছে এই সেন্টার থেকে একদম এই সেন্টার পর্যন্ত টোটাল দূরত্বটা এরা বলে দিয়েছে সেটা হচ্ছে 1 মিটার। তো কখনো কখনো সেটা দেওয়া থাকে না, হ্যাঁ, বা কখনো কখনো সেটা দেওয়া থাকে।
ঠিক আছে কিনা? যখন দেওয়া থাকবে তখন অবশ্যই ডি এর মানটা যোগ করে দিবা, আর যদি দেওয়া না থাকে তাহলে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিবে। ঠিক আছে কিনা? এইটাই, আর কোনো কাজ না। আচ্ছা, নেক্সট হচ্ছে যে দুইটা চার্জকে মনে করো পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হচ্ছে। এই যে বললাম যে ধরো এই যে 10 কুলম্ব চার্জকে মনে করো 5 কুলম্ব চার্জের সাথে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো। দেখো এটা কিন্তু তাদের ডিসটেন্স, হ্যাঁ ডিসটেন্সটা হচ্ছে ধরো 1 মিটার, আমি আবার 1 মিটারই বললাম। তো বললো যে এই দুইটা চার্জকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলাম। ঠিক আছে কিনা? পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা মানে তো বুঝতেই পারতেছো যে এই তারের সাথে এই তারে একটা পরিবাহী তার সংযুক্ত করব। পরিবাহী তার বলতে কি বোঝায়? যাতে যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন করতে পারে, যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রন পরিবহন করতে পারবে সেই তারটাকে বলা হচ্ছে পরিবাহী তার। তাহলে মনে করো এই দুইটা চার্জের মধ্যে একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হলো। সংযুক্ত করা হলে তখন বলের পরিমাণ কি হবে? তখন বলের পরিমাণটা কি হবে? এই দুইটা চার্জকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিলে বলের কি বলের মানে কোনো পরিবর্তন হবে কি? প্রশ্নগুলো এভাবে আসে। অথবা পরিবর্তিত বল কি হবে, মানে নতুন করে যদি এই দুইটা চার্জকে যদি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিই, তখন কি তাদের কোনো বলের কোনো চেঞ্জ আসবে কিনা? যদি কোনো চেঞ্জ এসে থাকে তাহলে সেই বলের পরিমাণটা ঠিক কত? এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে আসতে পারে। সেই প্রশ্ন তোমরা সলভ করবে কিভাবে? এই দুইটা তারকে যখন পরিবাহী তার দ্বারা যখন সংযুক্ত করে দিলাম তখন কি হবে? তখন হবে কি, চার্জের ক্ষেত্রে হচ্ছে কি, যেটাতে চার্জ কম থাকে এই এখান থেকে চার্জটা, অর্থাৎ যে জায়গাটাতে বেশি চার্জ থাকে সেখান থেকে চার্জটা কোথায় যাবে? এখানে যাবে, গিয়ে কি করতে যাবে? ইকুইলিব্রিয়াম অর্থাৎ সমান করতে যাবে। দুই দিকে কি করতে যাবে? সমান করতে যাবে। যতক্ষণ পর্যন্ত না সমান হয় ততক্ষণ পর্যন্ত চার্জটা কি হতে থাকবে? ফ্লো হতে থাকবে। ঠিক আছে কিনা? যেমন এখানে আছে 10টা চার্জ, এখানে 6টা চার্জ আছে, তার মানে এখানে কম আছে, তাহলে আমার করতে হবে কি, এখান থেকে কিছু চার্জ কোথায় চলে যাবে? এখানে যাবে। ঠিক কয়টা যাবে সেটা কিভাবে বের করব? সেটা হচ্ছে কি, দুইটা চার্জকে যদি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেই তাহলে চার্জের আদান প্রদান হয়ে দুইটা গোলকের মধ্যে কতটুকু চার্জ সঞ্চিত হবে সেটা কেমন বের করব? 10 যোগ 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিন্স হচ্ছে কত? দেখো তো 16 কে 2 অর্থাৎ 8 কুলম্ব হবে। তখন এই তারটাকে যদি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দেই তখন দেখো তো এখানেও কিন্তু কত কুলম্ব হয়ে যাবে? 8 কুলম্ব হয়ে যাবে। এখানেও কত কুলম্ব হয়ে যাবে? 8 কুলম্ব হয়ে যাবে। ঠিক আছে কিনা? তখন কিন্তু এখানে 8 কুলম্ব হয়ে যাবে। তাহলে 8 কুলম্ব করে যদি হয়ে যায় অবশ্যই, এবং এবারে যদি পরিবাহী তারটা যদি না রাখি তখন তাদের মধ্যে কিন্তু কি, দেখো তো বলের পরিবর্তনটা হবে না। তখন খেয়াল করে দেখো, আমরা যদি ফোর্সের পরিমাণ বের করতে চাই Q1 কি নিব? 8 নিব, আর Q2 কি নিব? 8 নিব। দূরত্ব হচ্ছে 1 স্কয়ার। ক্যালকুলেশন করলে কিন্তু আগেটা আসবে না। আর আগে ছিল কত? আগে ছিল এখানে 10 আর এখানে কত ছিল? 6, তাই না? আগে ছিল এখানে 10 আর এখানে 6, মধ্যবর্তী দূরত্ব ছিল 1 মিটার। তখন কি ছিল? তখন ছিল F is equals to K 10 into 6 divided by 1 স্কয়ার। তো বুঝতেই পারতেছো যে হ্যাঁ মানটা কি হবে? পরিবর্তন হবে। মানটা অবশ্যই পরিবর্তন হবে। আগে ছিল কত? আগে ছিল হচ্ছে K, K এর মান বসাবা 9 into 10 to the power 9, যেটাই হবে না কেন 10 into 6 by 1 স্কয়ার। আর যখন আমি তারটাকে পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে দিলাম তখন উভয় বলে কিন্তু কি চার্জের পরিমাণ, চার্জের পরিবর্তন হয়ে গেল, তাই না? চার্জের পরিমাণটা চেঞ্জ হয়ে গেল। তখন উভয় গোলকে চার্জ চলে আসলো কত? একটাতে 8 এটাতে 8, যেহেতু 1 স্কয়ার, তাহলে কিন্তু কি তখন ফোর্সের পরিমাণটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? এইভাবে করে হচ্ছে কি তোমাকে ভ্যালুটা বের করতে হবে। তো কখনো বলতে পারে যে এই দুইটা চার্জকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন পরিবর্তিত বল প্রথম বলের কত গুণ? তখন তুমি কি করবা? এই যে এটা ধরো F1 ছিল, এটা ধরো F2 ছিল, তাই না? তখন তুমি করবা কি, যে মানটা আসছে এই এখানে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসে না কেন, তুমি কি করবা? F2 কে F1 দ্বারা ভাগ করবা। F2 কে F1 দ্বারা ভাগ করলে ক্যালকুলেশন করে মনে করো আসছে ধরো 1.5 আসছে, বা মনে করো 2.4 আসছে। তো কি করবা? F2 সমান কত লিখবা? 2.4 into F1, তার মানে পরিবর্তিত বল F2 আগের কত গুণ? 2.4 গুণ। এইভাবে করে হচ্ছে ক্যালকুলেশন গুলো তুমি বের করবে। ঠিক আছে কিনা? তাহলে ফোর্স থেকে হচ্ছে এই ধরনের ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো একটু সলভ করতে চাইবো। ঠিক আছে কিনা? এইভাবে। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে আমাদের হচ্ছে কি তড়িৎ বলরেখার মধ্যে কি বোঝায়? তড়িৎ বলরেখার মধ্যে কি বোঝায়? আমি তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলতেছি যে তোমাদের ক্লাসে কিন্তু একটা সুবিধা আছে, সুবিধাটা তোমরা অবশ্যই নেওয়ার চেষ্টা করবে। সেটা হচ্ছে কি মানে যারা ক্লাস বুঝতেছো না, মানে দ্রুত ক্যাচ করতে পারতেছো না, বা যাদের একটু বুঝতে প্রবলেম হচ্ছে, তারা অবশ্যই গিয়ে যদি ক্লাসটাকে অনেক বেশি পরিমাণে মনে করো যে আমার প্রয়োজনীয়, আমার লাগবে, তাহলে অবশ্যই তোমাদের সফটওয়্যার আছে
অথবা তোমরা যে ওয়েবসাইট থেকে ঢুকো স্টুডেন্ট লগইন করে ঢুকো, এখানে একটা অপশন আছে কি ই লার্নিং ম্যানেজমেন্ট। ই লার্নিং ম্যানেজমেন্টে এই ভিডিওটা আপলোড করা থাকবে, সেখান থেকে তোমরা এই ভিডিওটা আবার দেখে তোমাদের যদি কোনো প্রয়োজন থেকে থাকে এখান থেকে সেটা আবার দেখে তোমরা তোমাদের প্রয়োজনটা শেষ করবে, ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কি আমাদের তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা বলতে কি বোঝায়? আসলে তড়িৎ বলরেখার আগে পড়ানো দরকার ছিল, সমস্যা নাই, এখন পড়ালেও প্রবলেম নেই। তড়িৎ বলরেখা আসলে তড়িৎ বলরেখা বলতে বোঝানো হচ্ছে ওই সকল রেখাগুলোকে, ধরো এই যে একটা চার্জ, একটা ধনাত্মক চার্জ থেকে কল্পনা করা হয় কিছু রেখা লম্বভাবে বের হয় এভাবে করে। ধনাত্মক চার্জ থেকে চার্জগুলো কিভাবে বের হয়? লম্বভাবে বের হয়, ঠিক আছে, এভাবে করে বের হয়। এখন এই বলরেখাগুলো হচ্ছে কি কাল্পনিক, এই বলরেখাগুলো হচ্ছে কি কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে, এই বলরেখার কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র কি যে আমরা এটা কেন এটাকে বলরেখা বলতেছি, কারণ আমরা আসলে কল্পনা করার জন্য আসলে আমরা তো বলরেখাটা নেই। কল্পনা বলতে আমরা দেখি না যে একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করে, অথবা একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। এখন কোন ওয়েতে কোন পথটাতে সে আকর্ষণ করতেছে, সে আকর্ষণটাকে বোঝানোর জন্য হচ্ছে কি আমরা এই বলরেখাগুলো মানে আঁকি আর কি, যে হ্যাঁ যে ধনাত্মক চার্জ থেকে হচ্ছে বলরেখাগুলো বের হয়। হ্যালো স্যার। বলো বলো কি কথা বলতেছো বলো। আর হচ্ছে নেগেটিভ চার্জ থেকে হচ্ছে কি বলরেখাগুলো ভেতরে দিকে প্রবেশ করে। এই পজিটিভ চার্জ থেকে হচ্ছে কি হবে, বলরেখাগুলো লম্বভাবে বের হবে, তাই না। আর নেগেটিভ চার্জ থেকে হচ্ছে কি হবে, চার্জটা যদি কি হয় নেগেটিভ হয়, তাহলে বলরেখাগুলো কোন দিকে প্রবেশ করবে, ভেতরের দিকে প্রবেশ করবে। এই কথাটা মাথায় রাখো, হ্যাঁ, ভেতরের দিকে প্রবেশ করবে, এভাবে প্রবেশ করবে। নেগেটিভ চার্জ হলে ভেতরের দিকে কিন্তু কি করবে, প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জ থেকে বলরেখাগুলো লম্বভাবে বের হয়, আর নেগেটিভ চার্জ ক্ষেত্রে বলরেখাগুলো লম্বভাবে কি করে, প্রবেশ করে, ঠিক আছে। এটা হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখাগুলো হচ্ছে কাল্পনিক, তোমরা একটু মানে গাইডের মধ্যে অথবা টেক্সট পেপারের মধ্যে তড়িৎ বলরেখা জ্ঞানগুলোকে আসে বা সরি উদাহরণগুলোকে আসে, হ্যাঁ, এইটা দেখে নিবা। তো তোমাদের এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কি একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক চার্জের মধ্যে বলরেখাটা কি হবে, ঠিক আছে। এটা প্রায় সব পরীক্ষাতে আসে, তো এটা অনেক ইম্পর্টেন্ট। একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক চার্জের মধ্যে বলরেখা কি রকম হবে। ধরো এটা হচ্ছে একটা ধনাত্মক চার্জ, ঠিক আছে। আমরা জানি বেসিক্যালি ধনাত্মক চার্জ থেকে কি হয়, বলরেখা কি হয়, বের হয়, তাই না, লম্বভাবে কি হয়, বের হয়, কিভাবে করে বের হয়। আর এটা হচ্ছে কি ঋণাত্মক চার্জ, তাই না। এখানে কি হবে, সিম্পলি বলরেখা কি করবে, প্রবেশ করবে। তো এখন আমরা জানি যে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে, আকর্ষণ করে, তাই না। তো তাদের মধ্যে যখন একটা বলরেখা দাঁড় করাবো আমরা, যে তাদের মধ্যে আকর্ষণটা কিভাবে হ্যালো। হবে, কি কথা বলেন, কেন কথা বলতেছো স্যার। তো তাদের মধ্যে যে আকর্ষণটা হয়, সেই আকর্ষণটাকে আমরা বলরেখার মাধ্যমে কিভাবে প্রকাশ করাবো, কিভাবে প্রকাশ করে দেখাবো। তাহলে যখন একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ কাছাকাছি অবস্থায় থাকে, তখন তাদের মধ্যে যে আকর্ষণটা কাজ করে, হ্যাঁ, সেটা বলরেখার মধ্যে দেখাতে হলে কিভাবে দেখাতে হবে, যে দেখো যে এখান থেকে যে বলরেখাটা বের হবে, সেটা সরাসরি কি কোথায় প্রবেশ করবে, একদম একদম এখানে গিয়ে প্রবেশ করবে। কোথায়, নেগেটিভে গিয়ে প্রবেশ করবে, ঠিক আছে কিনা। একই লাইন এলিমেন্টে অর্থাৎ একই রেখা বরাবর বলরেখাগুলো পরস্পরকে ছেদ করতে বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে পজিটিভ থেকে যে রেখাটা আসবে সেটা সরাসরি নেগেটিভের মধ্যে চলে যেতে পারবে, ঠিক আছে কিনা। সেকেন্ড ঠিক কিভাবে করবে, এইখান থেকে যেটা আছে, ধরো এই যে এখান থেকে যেটা আছে সেটা এখানে প্রবেশ করবে, তাই না, এখান থেকে যেটা আছে এইভাবে প্রবেশ করবে, এভাবে করে করে এই ধর এখান থেকে যেটা বের দেখা হবে, যাচ্ছে না স্যার। দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখান থেকে যে রেখাটা যাচ্ছে ঠিক এভাবে করে, হ্যাঁ, সেটা দেখবো যে এটার সাথে মিলে গেছে, এইভাবে করে আঁকা, এইভাবে করে দেখাবো। এটা আমরা জাস্ট এঁকে দেখাচ্ছি আর কি, বুঝছো, হ্যাঁ, এইভাবে দেখাচ্ছি, এইভাবে করে এটা পজিটিভ, এটা এইভাবে করে বেঁকে যাবে, ঠিক আছে, এটা এইভাবে করে বেঁকে। আর বাকিগুলো কি হবে, বাকিগুলো একটা এইভাবে করে সাজিয়ে, এইভাবে করে সাজিয়ে আইকন প্রবেশ করতেছে। তাহলে যখন একটা পজিটিভ এবং একটা নেগেটিভ চার্জের বলটাকে দেখাতে বলবো, মানে আঁকতে বলবো, চিত্র আকারে রাখতে বলবো, তখন তোমরা ডায়াগ্রামটাকে ঠিক এভাবে করে দেখাবে, যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জের মধ্যে বলরেখা, তড়িৎ বলরেখা। এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বইয়ের মধ্যেও আছে। আবারও তোমরা দেখবা, দেখে এটা কিন্তু আঁকার চেষ্টা করবে, যে একটা পজিটিভ চার্জ এবং একটা নেগেটিভ চার্জের মধ্যে তড়িৎ বলরেখা কিভাবে হবে, হ্যাঁ, এটাই তোমাদের দেখবে। স্যার স্যার বলো। এই তড়িৎ বলরেখা এটা পরীক্ষায় আসার সম্ভাবনা কতটুকু?
তড়িৎ বলরেখা পরীক্ষা আসার সম্ভাবনা, মাইকটা বন্ধ করো, মাইকটা বন্ধ করো। তড়িৎ বলরেখা পরীক্ষায় আসার সম্ভাবনা হচ্ছে 99.99%, আবার অসম্ভাবনা হচ্ছে 99.99%। ঠিক আছে কিনা? অর্থাৎ আমি জানি না পরীক্ষাতে আসবে কিনা আসবে না, স্যার তবে আমি অটো পাস। অটো পাস, হ্যাঁ? এই যে এই তোমরা কি অটো পাসের দাবি দাবি করতেছো নাকি? হ্যাঁ, না স্যার, জি আল্লাহ স্যার। গুনাহ দিবে। এই কি বলে জি স্যার বলে? অটো পাস বলতে কোনো কথা নাই। অটো পাস কখনো একটা জাতির ভবিষ্যৎ তৈরি করতে পারে না। এটা একটা সুন্দর জাতির ভবিষ্যৎ তৈরি করার পরিপন্থী। ঠিক আছে? স্যার আমরা করোনা ধ্বংস করে দিছে। না না, হুম। করোনা করোনা ধ্বংস করুক আর যাই করুক, জানো বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কি ইমিউনি সিস্টেম কিন্তু অনেক হার্ড। হ্যাঁ, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইমিউনি সিস্টেম কিন্তু অনেক হার্ড। সেজন্য কিন্তু কি, হ্যাঁ স্যার, এই জন্য তো আফতার স্যার 3 বেলা ভাত খাই স্যার। হ্যাঁ আমরা এই কারণে বছর 3 বেলা ভাত খাই আর যাই খাই, আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের ইমিউনি সিস্টেম তবুও অনেক মোটা ভালো। আছি না তোমার মতো। হ্যাঁ, তা আমরা চাইবো কি, আমরা চাইবো যে মানে আমরা চাইবো কি যে আমাদের পরীক্ষাটা হোক, আমরা ফেয়ার হয়ে পরীক্ষা দিয়ে পাস করি। আমরা বাকিদের মতো কি মানে অটো পাস করতে চাই না। আমরা আমাদের ব্রেনটাকে সতেজ রাখতে চাই, আমরা আমাদের ব্রেনটাকে দুর্বল বানাতে চাই না। ঠিক আছে, আমরা এইভাবে চিন্তা করবো। ঠিক আছে, অটো পাস চাই না। তোমরা আরো বরঞ্চ আন্দোলন করবা, তোমরা বরঞ্চ আন্দোলন করবা যে অটো পাসই আমরা মানি আ- না। আচ্ছা স্যার, আপনারা বলতে কি আপনাদের কথা বলতে দিয়েছেন নাকি আমাদের কথা বলতেছেন? তোমাদের কথা বলতেছি। আচ্ছা স্যার, আমরা তো অটো পাস চাই। না না না, এই অটো পাস চাইবা না, অটো পাস তো হবেই না, অটো পাস কোনোভাবেই মেনে নেওয়া চলবে না। ঠিক আছে, বুঝো না কেন? অটো পাস তো ভালো জিনিস না। তাহলে তো এরকম হলে যে স্যার আমাদের হচ্ছে অনেকগুলা বিসিএস পরীক্ষা হবে, ব্যাংক পরীক্ষা হবে, তাই না? এখন আমরাও বলি, ইয়েস আমরাও স্যার। দাবি করি যে আমাদেরকে অটো পাসের ভিত্তিতে ব্যাংকে চাকরি দিয়ে দেন, বিসিএস অফিসার বানাই দেন। বলবো আমরা আন্দোলনে কি নামবো? হ্যাঁ, মানবা? স্যার ফ্রি স্যার দিলে কে না সিলেবাস নেবে? আরো কমাই দিলে মনে হয় ভালো হবে। সিলেবাস তো কমাই দিবেই তোমাদেরকে তোমাদের প্রতি সরকারের একটা কি আছে, তোমাদের প্রতি সরকারের একটা আদর যত্ন আছে না, তোমাদেরকে অবশ্যই কি সরকার অনেক আদর করে, অনেক পছন্দ করে, যার কারণে কিন্তু কি তোমাদের জন্য অনেক চিন্তা ভাবনা করে রাখছে সুন্দর সুন্দর, যে সিলেবাস কমাই দিবে। হ্যাঁ, তোমাদেরকে যাতে কোনো প্রেশার দেওয়া না হয়, তোমাদের যাতে খুব বুঝিয়ে শুনিয়ে পড়ালেখা করে, হ্যাঁ তোমাদেরকে আবার পড়ালেখার পথে ফিরিয়ে আনা হোক, তাই না? কিন্তু সরকার চিন্তা করতেছে। কিন্তু এটা শিওর থাকো যে তোমাদের কিন্তু কোনোভাবেই কিন্তু কি হবে না, মানে তোমাদের কিন্তু কোনোভাবে কিন্তু কি পরীক্ষা অটো পাস হবে না। জিএসসি এবং হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার্থী যারা ছিল, এইচএসসি পরীক্ষার্থী যারা ছিল, যারা গতবারে অটো পাস করছিল আর কি, তাদেরকে অটো পাস দেওয়ার রিজন ছিল এটাই যে তাদের পরীক্ষার আর একটা মাত্র মাস বাকি ছিল, অর্থাৎ তাদের প্রস্তুতি সম্পূর্ণ ছিল, ফ্রুটফুল ছিল। তো যার কারণে মানে তারা পারফেক্ট ছিল পড়ালেখায়, তারা মানে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই তো মানে এক মাস আগে পরীক্ষা বাকি ছিল, মানে কি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছিল তাদের। তো যার কারণে কিন্তু কি তাদের বলতেছে না ঠিক আছে, তারা মুহূর্তে নেয় না, পড়ালেখা করছে, ঠিক আছে আমরা এই ডিসিশন আসতে পারি যে তাদের পরীক্ষাটা আমরা বাদ দিয়ে দিই। কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সেটা না। তোমাদের কিন্তু যে দেখো, করোনা হওয়ার অনেক আগে থেকে তোমরা কিন্তু কি ক্লাস 10 উঠে পড়া হয়তো তোমরা ক্লাস করতে পারো নাই। তো তোমাদের প্রস্তুতি কিন্তু সম্পূর্ণ হয় নাই, সরকারের কাছে কোনো মেসেজ নাই বা রেকর্ডস নাই যে তোমাদের নির্দিষ্ট পরিমাণ ক্লাস হয়েছে, ক্লাস হওয়ার পরে তবে তোমাদের পরীক্ষা হয়েছে, যার কারণে তোমাদের অত পাশেটা আসবে না। তোমাদের অবশ্যই আগে ক্লাস শেষ করাবে, সিলেবাস শেষ হবে, দেন দিয়ে পরীক্ষা হবে। ঠিক আছে কেন? এই জিনিসটা হবে, কিন্তু অটো পাস এসএসসি হবে না। তো অনেক ছেলে পেলে দেখি যে আন্দোলন করতেছে, মানে পরীক্ষার জন্য আন্দোলন করতেছে যে যাতে অটো পাস দিয়ে দেয়, দিয়ে দেয়। আমি মনে করি কি যে যারাই চাইতেছে না কেন, ওই সকল ছেলে পেলে গুলো মানে একটু বুঝতেছে না আর কি, হয়তোবা তারা এখনো বাচ্চা, তো মানে ছোট, তো যে তারা এখনো বুঝতেছে না। তবে মানে বোঝা উচিত যে না, আমাদেরকে আসলে সততার ভিত্তিতে অর্থাৎ নিজের পরিশ্রম খাটিয়ে পাস করে এই ক্লাসটা গেইন করা উচিত, তাই না? যে অটো পাস দিয়ে জিএসসি রেজাল্ট দিয়ে যে আমরা এ প্লাস আশা করার চিন্তা ভাবনা করতেছি, বা জিএসসি আমি 4.9 পেয়েছি, এখন আমি মুফট মে 4.9 পেয়ে যাবে, হ্যাঁ, এটা যাতে মানে তারা চিন্তা ভাবনা না করে। আমি তোমাদেরকে এজন্য সেটাও বলবো যে তোমরা চিন্তা করো, পরিশ্রম করে যতটুকু পাও, হ্যাঁ পরিশ্রম করে মনে করো 3 পয়েন্ট পাও না কেন, 3.5 পাও না কেন, সেটাও মনে করবে কি পরিশ্রমের ফল, যে তুমি পরিশ্রম করে পাচ্ছ। ঠিক আছে, কষ্ট ছাড়া কোনো কিছু পাওয়াটাই হচ্ছে কি জানো, বেকার। মানে কষ্ট করে কোনো কিছু পাওয়াটা জীবনে কোনো কিছু নিয়ে আসবে না। আজকে তুমি তুমি বা তোমরা যে কয়জন তোমরা এখন ক্লাস 10 সায়েন্সে পড়ালেখা করতেছো,
তোমরা যদি কষ্ট করে যদি মানে ওই যে ক্লাস 1 বা শিশু তোমরা যদি কষ্ট করে যদি পাস না করতে পারতা, মিন্স হচ্ছে তোমরা যদি হাতের লেখা লিখতে না পারতা, ক খ গ ঘ ঙ চ ছ এগুলো যদি লিখতে না পারতা, তাহলে আজকে তুমি তোমার নামটা লিখতে পারতা না, অথবা তুমি একটা ইংলিশ এজ এ করতে পারতা না, অথবা একটা ইংলিশ কথা তোমার সামনে বলতেছে সেটা তুমি কিন্তু বুঝতে না। তাহলে তুমি দেখো তুমি কিন্তু কষ্ট করে আসছো বলেই তুমি কিন্তু আজকে কিন্তু কি ওই ধরনের লেখাগুলো বুঝতেছো, ওই ধরনের পড়াগুলো বুঝতে পারতেছো, একটা পেপার পড়ে বুঝতে পারতেছো, তাই না? এই জিনিসগুলো বুঝতেছো। তাহলে তুমি যদি ওখানে কষ্ট না করে তুমি যদি বলতে যে আম্মু আমি ছোট, আম্মু আমি ছোট, আমি 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 কি পড়ালেখা আমাকে পাস করে দে, পাস করে দে, তুমি যদি কোনো কিছু পাস না করে যদি পাস করে আসতা ক্লাস 9 তাহলে তুমি আজকে এত কিছু বুঝতা, তুমি বুঝতা না। তো এই কারণে যে প্রত্যেকটা অর্জন, প্রত্যেকটা পরিশ্রম লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। চুরি করে না, অথবা চুরি তো প্রশ্নই ওঠে না। তার উপর হচ্ছে অটো পাসটা না, অটো পাসটা হচ্ছে কি আমাদের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের বড় ভাই বোনগুলোকে অথবা আমাদের ছোট ভাইগুলোকে হ্যাঁ জিএসসি যে রেজাল্টগুলোকে পাস করে দেওয়া হয়েছে, তোমরা চাইবে যে না আমরা যাতে সেটা শিকার না হই, এটা আসলে একটা অভিশাপ। ঠিক আছে কিনা? আমি আসলে আমার পক্ষে কথাগুলো বলা কতটুকু ঠিক হচ্ছে আমি জানি না, আমি একটু টিচার হিসেবে আমার পক্ষ থেকে যতটুকু আমি মনে করি, হ্যাঁ আমি আমার ভালো থেকে আমি তোমাদেরকে বললাম প্রত্যেকটা মানুষের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, তাই না? আমি আমার মতামত থেকে এটুকু বললাম যে তোমরা এটা আশা করিও না, হ্যাঁ হ্যাঁ তোমরা এটা কোনো আশা করো না। তোমরা চাও বা দোয়া করো যাতে আমাদের পরীক্ষাটা হোক, আমরা পরিশ্রম করে পরীক্ষাটা দিয়ে সম্মানের সহিত যাতে ক্লাসে ঢুকতে পারি বা ইন্টারে ঢুকতে পারি বা কলেজে ঢুকতে পারি, যাতে আমাদেরকে দেখে কেউ আঙ্গুল তুলে না বলে যে এই গত পাশে শিক্ষার্থী আসছে, হ্যাঁ পাস করে আসছে, হ্যাঁ পরীক্ষা দিলে তো পারতি না বা পরীক্ষা দিলে তো এটা হইতি না। হ্যাঁ তোমাদেরকে দেখবা যেমন যারা রক পাস করছে ইন্টারমিডিয়েট থেকে, তাদেরকে কিন্তু কি লাইফে কিন্তু কি অনেক অনেক মানে অনেক অনেক কথা শুনতে হবে। আর এইটার পরীক্ষা দিলে তুই ফেল করতি, তুই তো পাস করার মতো ছেলে না, হ্যাঁ আর এই ক্লাস প্রশ্নই উঠে না, অনেক কথা তাদেরকে শুনতে হবে। হ্যাঁ এই জিনিসটা চাইবো না, এই জিনিসটা একটা অভিশাপ। আমি আমি জানি না আমি বুঝতে পারছি, চেষ্টা করছি বোঝানোর আর কি তোমাদের। আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে যেটা বলতে চাই না সেটা হচ্ছে তড়িৎ বল লেখা তো গেল, তবে দুইটা পজিটিভের মতো তড়িৎ বল লেখা কিন্তু হবে। দেখো দুইটা পজিটিভ চার্জ হলে বল লেখাটা এটাও কিন্তু আসতে পারে পরীক্ষার মতো। আমি একটু লিখি দ্রুত করে। দেখো দুইটা পজিটিভ চার্জ, তাই না? এখান থেকে বল লেখা আসবে, এখান থেকে বল লেখা আসবে, কারণ কি পজিটিভ চার্জ থেকে বল লেখা বের হয়, হ্যাঁ নেগেটিভের মতো কিন্তু কি নেগেটিভের মতো কিন্তু না, নেগেটিভের মতো কিন্তু প্রবেশ করে না, পজিটিভ চার্জের ক্ষেত্রে বল লেখা বের হয়। তো এই দুইটা চার্জ থেকে বল লেখা যখন আসবে, দেখো দুইটা কিন্তু সেম দিকে আসছে, তাহলে দুইটা বল লেখা কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। ছেদ করতে না পারার কারণে সেটা কি হয়ে যাবে, উল্টাই যাবে, এটা উল্টাই যাবে, এবার করে উল্টাই যাবে। ঠিক আছে, এবার করে উল্টাই যাবে, হ্যাঁ ডেভিয়েশন হয়ে যাবে, ডেভিয়েশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এইভাবে করে করে এই বল রেখাগুলো কিন্তু কি হয়ে যাবে, উল্টাই যাবে, তাই না? এভাবে করে উল্টাই যাবে, আর এগুলো তো এখানেই থাকবে, হ্যাঁ এগুলো এখানেই থাকবে এভাবে করে। তাহলে যদি কখনো দুইটা পজিটিভ চার্জের বল রেখা আঁকতে বলে, দেখাইতে বলে, তাহলে অবশ্যই অবশ্যই দুইটা পজিটিভ চার্জের বল রেখা এভাবে করে এঁকে দেখাই দিবা। আর অবশ্যই অবশ্যই দেখবা যে কখনো একই রেখা বরাবর কখনো একটা বল রেখা অপর বল রেখায় পরস্পর ছেদ করতে পারে না। যার কারণে দুইটা পজিটিভ চার্জের ক্ষেত্রে বল রেখাগুলো মানে তাদের সেন্টার বরাবর যে বল রেখাগুলো তারা কি হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, ঘুরে যাবে, অর্থাৎ পেছন দিকে চলে যাবে। হ্যাঁ এটাকে কি বলা যায়, ভুলে গেছি বাংলা অর্থে, উল্টো দিকে চলে আসবে। তো এই চিত্রটা এই দেখাতে পারলেই মোটামুটি হচ্ছে নাম্বারটা পাবা। আর হালকা হালকা কথা লিখলে তোমাদের উদাহরণগুলোকে দিয়ে দিবে। চিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পজিটিভ এটা পজিটিভের ক্ষেত্রে বলা যায় এখানে। তো এখান থেকে তোমরা জিনিস খেয়াল করে দেখো যে দুইটা পজিটিভ চার্জের ক্ষেত্রে কিন্তু কি মাঝামাঝি কোনো জায়গায় কিন্তু কি কোনো রেখা কাজ করে না, তাই না? দেখো এই জায়গাটা কিন্তু খালি, এই জায়গাটা কিন্তু কি খালি, অর্থাৎ এখানে কিন্তু কি কোনো রেখা দেখা যাচ্ছে না। দ্যাট মিন্স এটাই বোঝায় এই জায়গাটা হচ্ছে কি নিউট্রাল, অর্থাৎ এই দুইটা পজিটিভ চার্জের মাঝে এখানে তুমি যে কোনো ধরনের চার্জই রাখো না কেন, এই চার্জটা এই চার্জ অথবা এই চার্জ করতে কোনো বল অনুভব করবে না। ঠিক আছে কিনা? দুইটা পজিটিভ চার্জের ক্ষেত্রে তুমি যদি এই জায়গায় কোনো চার্জ রাখো, তাহলে এই চার্জের সাথে এই চার্জের কোনো ইন্টারঅ্যাকশন ঘটবে না, অথবা এই চার্জের সাথে এই চার্জের কোনো ইন্টারঅ্যাকশন ঘটবে না, সে এখানে নিরপেক্ষ অবস্থায় কিন্তু কি থাকবে। ঠিক আছে কিনা? এই অঙ্কটা মানে এই কথাটা মাথায় রাখবে। তাহলে একটা দুটো চার্জের মধ্যে আমরা একটা খুব দ্রুত করে একটা ম্যাথ দেখে দেব। ঠিক আছে কিনা? ম্যাথ দেখে দেব। Bluetooth cancelled. কে কথা বলে এটা? জনি দাদা, জনি দাদা কি করো তুমি? আচ্ছা স্যার, দাদু কই? দাদু কে? সরি স্যার, ফিজিক্স স্যার কই? আচ্ছা ফিজিক্স স্যার কোথায়, এটা তো আসলে আমি বলতে পারবো না, আমি জানি না স্যার,
আচ্ছা, এখানে তোমাদেরকে দুইটা চার্জ দিয়ে দিল, দুইটা চার্জের মধ্যে দূরত্ব দিয়ে দিল হচ্ছে ধরো 1 মিটার। আমি বারবার 1 মিটার দিয়ে কাজ করাচ্ছি কারণ হচ্ছে হিসাবটা সহজ করার জন্য। তো দুইটা পজিটিভ চার্জের কোথায় তোমাদেরকে বলবো যে দুইটা পজিটিভ চার্জের কোথায় 1 কুলম্ব আধান স্থাপন করলে ওই চার্জটা কোনো বল অনুভব করবে না, ঠিক আছে কিনা? তোমাদেরকে এটা বের করতে